সুস্পষ্ট কোন নির্দেশ ওরা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশে থাকছে না। আর মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডের বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার চেষ্টা করছে। আমি একটি কথা বলেই আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানেই শেষ করব যে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি। মূল বক্তব্য রাখবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে সভাপতি জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে, আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি, আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন। সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যা আমাদের দলের সুনামকে ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়বাদী দল সব সময় পরিবর্তন এনেছে, পরিবর্তন নিয়ে এসেছিলেন, সংস্কার করেছিলেন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে করেছেন দেশের বেগম খালেদা জিয়া, আর এখন করছেন আমাদের জনাব তারেক রহমান। আসুন আমরা আমাদের সেই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশনেত্রীর আপসীর নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য একযোগে সবাই কাজ করি, এটাই হোক আমাদের আজকের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তরুণ, আমরা তরুণই বলবো, তরুণ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মহাসচিব। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখবেন যিনি নিজেকে বিশেষণ দেওয়া পছন্দ করেন না, বাড়িয়ে বলা পছন্দ করেন না, সাধারণভাবে চলাফেরা পছন্দ করেন, সাধারণ মানুষের মতো করে চলাফেরাকে পছন্দ করেন, কথা বলাকে পছন্দ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্বোধনী বক্তব্য রাখবেন। এই পর্যায়ে তাকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় উপস্থিত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত প্রতিনিধিবৃন্দ, সারা দেশ থেকে আগত বিএনপির ডেলিগেটবৃন্দ এবং সারা দেশে বিএনপির লক্ষ কোটি কর্মী, সমর্থক, শুভার্থী, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল 2018 সালের 4 ফেব্রুয়ারি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী শাসনকালে এরপর আর বিএনপির বর্ধিত সভা কিংবা কাউন্সিল অনুষ্ঠান করা সম্ভব হয়নি। চিকিৎসাধীন থাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এই সভার সাফল্য কামনা করেছেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশনেত্রীর শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করছি। এই মানুষটির সম্মোহনী ব্যক্তিত্ব আর সুদক্ষ নেতৃত্বে বিএনপিকে পৌঁছে দিয়েছিল সারা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে। আজকের এই বর্ধিত সভার শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি একদলীয় অভিশপ্ত বাকশালের অন্ধকারচ্ছন্ন বাংলাদেশে জ্বালিয়েছিলেন গণতন্ত্রের আলো। মরহুম শেখ মুজিবুর রহমানের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ জিয়া। জনগণের ভালোবাসায় ধন্য বিএনপির হাতে গণতন্ত্রের ঝান্ডা তুলে দিয়েছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, স্বজন হারিয়েছেন, যেসব পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন, যাদের ঘাম, শ্রম, মেধায় বিএনপি আজ আপামর জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আজকের এই বর্ধিত সভার শুরুতেই আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ, দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ ধারাবাহিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন, 2024 সালের জুলাই আগস্টে তাবেদার অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষার যুদ্ধের সাহসী বীর আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, রিয়া গোপ, আব্দুল আহাদ সহ বিএনপির 5 শতাধিকর হাজারো শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার জন্য এরই মধ্যে যন্ত্র শুরু হয়েছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে
সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। 1975 সালের 7ই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানে 5ম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন, 1991 সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা, এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। এছাড়াও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি, রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ধরনের আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয়। বাংলাদেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত 1.5 দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল। টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে বিএনপি 27 দফা কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় 31 দফা কর্মসূচি। এই 31 দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হল একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। ঠিক তেমনি এর উদ্দেশ্য একটি, সেটি হল রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নিরাপত্তা, সমৃদ্ধি কোনোটি টেকসই হবে না। রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনোই বিকল্প নেই। রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন
এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপির এই 31 দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ। তবে এই 31 দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্র, সরকার, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে।
নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এবার আমি সারা দেশে বিএনপির নেতাকর্মী, বিশেষ করে এই বর্ধিত সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলেও যোগাযোগ এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আমি কখনোই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি। আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই আমার অন্তত কম বেশি কথা হয়েছে, কথা হয়, টেক্সট মেসেজে আদান প্রদান হয় টেক্সট। তবে আজ এখানে আপনাদের সবাইকে একত্রে পেয়েছি, সেজন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলকে অভিনন্দন। আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন, সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন। 55,000 বর্গমাইলের এই বাংলাদেশ ভূখণ্ডে বসবাসকারী আমাদের সকলেরই একটি পরিচয়, আমরা বাংলাদেশী। প্রিয় সহকর্মীবৃন্দ, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপির দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রুমিত্র বলে কিছু নেই, বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে। অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব, এটাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আশা করি বর্ধিত সভার এই আলোকেই আপনাদের বক্তব্য উপস্থাপিত হবে। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং বিএনপির কাছে জনগণের যেমন আশা, ভরসা, প্রত্যাশা রয়েছে, একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা দেশে তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনতি, স্বল্প আয় কিংবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, পাশাপাশি ছাত্র ছাত্রী, তরুণ তরুণী তথা সকল শ্রেণীর পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং জীবন উন্নয়নে আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই আপনারা সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরবেন। তবে এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটি হলো বিএনপি একটি বৃহৎ পরিবার। এই পরিবারে নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে। সুতরাং বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমরা সবাই আমাদের ঐক্যের শক্তির সক্ষমতা সম্পর্কে অবহিত। সহকর্মীবৃন্দ, ঐক্যই আমাদেরকে বারবার বিজয় আর সফলতা এনে দিয়েছে। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি, আলোচনা সমালোচনা যেন নিজেদের মধ্যেকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয়।
আরও একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা, বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, ভাই ও বোনেরা, গত ১.৫ দশকে সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। কেবল বিএনপিরই প্রায় ৬০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ১.৫ লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোঁজ খুঁজে পাইনি আমরা। শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী, সমর্থককে গুম, খুন, অপহরণ করা হয়েছে। তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি, স্বৈরাচার সঙ্গে করেনি আপোষ। আপনাদের এই সৎসাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয়, বরং দেশের গণতান্ত্রিকামী, স্বাধীনতাপ্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। এটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি। এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি কোটি নেতাকর্মী, সমর্থকদের এই বৃহৎ রাজনৈতিক দলের কোনো কোনো নেতাকর্মী হয়তো নিজের প্রতি সুবিচার করতে পারেননি। তাই আমি আপনাদেরকে আবারও বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বার্তা স্মরণ করিয়ে দিতে চাই। শহীদ জিয়া বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের প্রতি আপনাদের প্রতিটি নেতাকর্মীর দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ, তিতিক্ষা আমি গভীরভাবে উপলব্ধি করি। তারপরও যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে, গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে, কোনো ব্যক্তি নয়, বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। আমি গণতান্ত্রিকামী দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, বিএনপি শুধুমাত্র আপনাদের ভোটের পুনরুদ্ধারই নয়, আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায়। আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার আপনার কাছে, আপনাদের কাছে তথা দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমি জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনগণের সমর্থন চাই সকলের সহযোগিতা। প্রিয় নেতৃবৃন্দ, বর্ধিত সভার শুরুতেই বক্তব্য আর আমি বাড়াতে চাই না। বর্ধিত সভা শেষে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান, আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকুন। আপনারা
যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখুন। ধন্যবাদ। হ্যালো, আমরা ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার উদ্বোধনী বক্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যার বক্তব্য শোনার জন্য আপনারা বিশেষভাবে অপেক্ষা করছেন দীর্ঘদিন পর, আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি, দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যিনি আপসহীন ভূমিকা থেকে লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, বিশেষ করে বিগত 15-16 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকেও আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি আমাদের সামনে উপস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই সভার প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না
যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। আপনাদের মাধ্যমে ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহ। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে রয়েছেন। আমরা প্রার্থনা করছি, দোয়া করছি মহান আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু করবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এই মুহূর্তে বিএনপি মিডিয়া সেল কর্তৃক বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে একটি ডকুমেন্টারি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। এর পরপরেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সময় থাকবে 3 মিনিট। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা বক্তব্য দিবেন, প্রথমে থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ একজন আসবেন, এখান থেকে একটি স্লিপ একজন উঠিয়ে দিবেন, তার নাম ঘোষণা করবে এবং পরবর্তীতে তিনি আরেকজন অপেক্ষায় থাকবেন এবং যিনি অপেক্ষায় থাকবেন তিনি মঞ্চের পাশে এসে বসবেন। আমি বিএনপি মিডিয়া সেলকে অনুরোধ করছি ডকুমেন্টারিটি শো করার জন্য। ডকুমেন্টারি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। 1971 সালের 26শে মার্চে সূচিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবদীপ্ত উজ্জ্বলতা আর 9 মাসব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বরের বিজয় উচ্ছ্বাস ম্লান হতে শুরু করে স্বাধীনতার পরপরই। আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট, অবাধ দখল আর লুটপাট, রাষ্ট্র পরিচালনায় নিদারুণ ব্যর্থতা
দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি আর চরম নিরাপত্তাহীনতায় জনগণের সকল স্বপ্ন পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। এর সাথে যুক্ত হয় রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন আর নির্বিচার হত্যাকাণ্ড। সদ্য স্বাধীন বাংলাদেশের স্তম্ভিত জনগণ পরিচিত হয় গুমের সংস্কৃতির সাথে। বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জলিলকে অপহরণের মাধ্যমে এর সূচনা করে আওয়ামী লীগ, আর বিচারাধীন বন্দী সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে তথাকথিত ক্রসফায়ার নাটক মঞ্চস্থ করার কৃতিত্বও সেই আওয়ামী লীগের। ৭৩ আর ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ ছিল আওয়ামী ব্যর্থতার অনিবার্য পরিণতি। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই দ্বিতীয় অধিবেশন আপনারা দয়া করে, আপনাদের নাস্তার ব্যবস্থা আছে, আপনারা সেটি গ্রহণ করবেন এবং আমাদের অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবেন। আপনারা দয়া করে এর পরের অধিবেশনে আপনারা থাকবেন না, দয়া করে। সেই স্বৈরদানবের থাবায় কণ্ঠরুদ্ধ হয় মত প্রকাশের, বন্ধ হয় সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা পিষ্ট হয় স্বৈরাচারের পদতলে। এলডি হলের ক্রমাগত পাশেই মিডিয়া সেলের বাংলাদেশের জন্য ওইখানে বুথ আছে, ওইখানে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা দয়া করে খাবারটি গ্রহণ করবেন এবং আজকের মতো এখানেই আপনাদেরকে আমরা বিদায় জানাচ্ছি। সকলকে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহানের স্বাধীনতার ঘোষক প্রমাণিত দেশপ্রেমিক বীর উত্তম জিয়াউর রহমানকে এক নতুন বাংলাদেশের প্রত্যাশায়। জিয়া হতাশ করলেন না দেশবাসীকে, দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে দিলেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার স্বস্তি, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে মুক্ত করলেন বাকশালের শৃঙ্খল থেকে। বন্দিদশা থেকে মুক্ত হল কণ্ঠরোধ করা সংবাদপত্র। বাংলাদেশের বন্ধুত্বের দিগন্ত প্রসারিত হল মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিমের উন্নত বিশ্বে। পূবের প্রতিবেশীদের সাথে সৃষ্টি হল হৃদ্যতার সেতুবন্ধন। তরুণ আর যুবকের হল কর্মসংস্থান আর কারিগরি প্রশিক্ষণের সুযোগ। শিক্ষাঙ্গনে ফিরে এলো পড়াশোনার পরিবেশ আর জ্ঞান চর্চার আবহাওয়া। নারীরা হলেন সমর্যাদায় স্বাবলম্বী। শিশু কিশোর উদ্দীপ্ত হল প্রতিভার বিচ্ছুরণে। স্বাস্থ্য ব্যবস্থা হল আধুনিক আর জনকল্যাণকর। দেশ গড়ার মহান প্রত্যয়ে স্বতঃস্ফূর্ত খাল খননে একদিকে বাংলাদেশের চিরচেনা বিবর্ণ ধূসর চৈত্র মাস বদলে গেল বড় মৌসুমের সবুজ ফসলের সমারোহে, আর অন্যদিকে হাজার হাজার বছরের ঊষর আরব মরুভূমির আরাফাত প্রান্তর রূপান্তরিত হল জিয়াটির সবুজ ছায়াতলে। দেশের সকল মানুষের মাঝে সৃষ্টি হওয়া ঐক্য আর সম্প্রীতির এমন অসাধারণ পরিবেশে আর শান্তিময় বাংলাদেশে ভবিষ্যৎদর্শী গণতান্ত্রিক রাজনীতি চর্চার অপরিহার্য প্রত্যাশাও পূরণ হল জিয়াউর রহমানের সুদূর প্রসারী দূরদর্শী সিদ্ধান্তে। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে ঢাকার রমনা রেস্তোরাঁয় যাত্রা শুরু হলো এক গণতান্ত্রিক ধর্মীয় ভাবাদর্শের প্রতি অনুগত সকল মত ও পথের মানুষের অন্তর্ভুক্তিতে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এক নতুন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম জিয়াউর রহমান এবং ৭৫ জন প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য। জিয়াউর রহমান সেদিন আনুষ্ঠানিক ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার আর বাংলাদেশী জাতীয়তাবাদের মতো এক অসাধারণ অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়ের ধারণা উপস্থাপন করেন বিশ্ববাসীর সামনে, যা সকল ভৌগোলিক অবস্থান, কৃষ্টি সংস্কৃতির এক অপূর্ব মহামিলনে ঐক্যের প্রতিশ্রুতি হয়ে সবাইকে এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশী, এই চেতনায় উদ্বুদ্ধ করে। স্বনির্ভরতা, সমৃদ্ধি, উন্নয়ন আর ঐক্যের মূলমন্ত্রে এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি তার দলের রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করেন ঐতিহাসিক ১৯ দফা,
যার মূল কথা ছিল সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস আর গণতন্ত্র, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচারের প্রত্যয়। সাথে ছিল সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গৃহসংস্থান, নারীর ক্ষমতায়ন, বেসরকারি খাতের উন্নয়ন, সমতার পররাষ্ট্রনীতি, ধর্ম গোত্র নির্বিশেষে সমান নাগরিক অধিকারের নিশ্চয়তা। প্রেসিডেন্ট ও চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রশ্নহীন সততা, দেশপ্রেম, আত্মবিশ্বাস আর দেশ গঠনের দৃঢ় প্রতিজ্ঞা তাকে দেশের প্রতিটি গৃহকোণে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। যুগান্তকারী খাল খনন, নিরক্ষরতা দূরীকরণের মতো কল্যাণমুখী পদক্ষেপ উজ্জীবিত করে সারা দেশকে। ফলশ্রুতিতে 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 207 আসনের নিরঙ্কুশ বিজয়, সংবিধানের 4th সংশোধনী বাতিলের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা আর সংবিধানে বহুল প্রত্যাশিত বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনের সুযোগ করে দেয়। সারা বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এই মহামানবের জীবনাবসান হয় শাহাদাতের মাধ্যমে। 30 মে 1981 সালের বর্ষণ মুখর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক গভীর ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে শোকে মুহ্যমান দেশবাসী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ইতিহাসের বৃহত্তম জানাজার মাধ্যমে তাকে জানায় শেষ বিদায়। জিয়াউর রহমানের শাহাদাতের পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং রাষ্ট্রপতির উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করেন বিপুল ভোটে। নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে 1982 সালে বন্দুকের নলের মুখে অপসারণ করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদের সামরিক শাসনের প্রতিবাদ আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে নেতাকর্মীদের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে বেগম খালেদা জিয়া 1982 সালে বিএনপিতে যোগদান করেন আনুষ্ঠানিকভাবে এবং 1983 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অসুস্থ বিচারপতি আব্দুস সাত্তারের স্থানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ও 1984 সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তার আপসীর নেতৃত্বে বিএনপি এরশাদ পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। 1990-এর গণ আন্দোলনে স্বৈরাচারী এরশাদ পতনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করেন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, প্রবর্তন করেন সংসদীয় গণতন্ত্র। 1996 সালে আরেক যুগান্তকারী সিদ্ধান্তে তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেন। তার নেতৃত্বে 2001 সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 2001 সালের জাতীয় নির্বাচনের সামগ্রিক পরিচালনায় অবিশ্বাস্য সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে রাজনীতির পাদপ্রদীপে আসেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। অসংখ্য তৃণমূল সম্মেলনের মাধ্যমে তিনি দলের সাংগঠনিক ঐক্যকে এক অনন্য মাত্রায় উপনীত করেন। এরপর এলো সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল কুখ্যাত 1/11/2007। দেশ আবারও অবরুদ্ধ হল স্বৈরতন্ত্রের এক দীর্ঘ বেড়াজালে। 2008 সালের নীল নকশার নির্বাচন, 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের নৈশ ভোটের নির্বাচন আর সর্বশেষ 2024 সালের আমি ডামির নির্বাচন। দুঃখজনক হলেও সত্যি, এই সব কয়টি বিতর্কিত অবৈধ নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে অকণ্ঠ সমর্থন দিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার আমাদের প্রতিবেশী দেশের সরকার। 1/11 ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বিএনপি, বিশেষ করে জিয়া পরিবার। দেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ নিশ্চিহ্ন করতে একে একে আঘাত আসে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এমনকি বাদ যাননি রাজনীতি থেকে অনেক দূরে থাকা আরাফাত রহমানও।
সাজানো মিথ্যা মামলায় কারা অন্তরীণ হন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গায়েবী মামলায় গ্রেফতার তারেক রহমানের উপর চালানো হয় উপর্যুপরি নির্যাতন। শুধুমাত্র অবিশ্বাস্য মানসিক শক্তি সেই বিভীষিকাময় দিনে বাঁচিয়ে রাখে তাকে। তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশান্তর। নাটকের মঞ্চ সাজিয়ে তথাকথিত ১-১১ সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে প্রহসনের নির্বাচনের আয়োজন করে। আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে বিএনপির আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শত বাধার মুখেও অবিচল থেকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন আপোষহীন। ক্ষমতা চিরস্থায়ী করা আর বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের কুমতলবে এই অশুভ চক্র প্রথম সুযোগেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার আর গণভোট ব্যবস্থা বাতিল করে। বিএনপিকে অস্তিত্বহীন করতে মিথ্যা মামলার জালে জড়ানো হয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে। এক পর্যায়ে এই সংখ্যা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছে প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয় প্রায় 60 লক্ষ মামলা। প্রতিদিন আদালত প্রাঙ্গণ আর পুলিশি নির্যাতন এড়াতে জঙ্গলে কাটে তাদের বেশিরভাগ সময়। এক পর্যায়ে মিথ্যা সাজানো মামলায় ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চিকিৎসাহীন বন্দিত্ব বরণ করতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এমনই কঠিন বাস্তবতায় 8000 কিলোমিটার দূরে থেকে 8 ফেব্রুয়ারি 2018 সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জনাব তারেক রহমান। শুরু থেকেই তার দূরদর্শী নেতৃত্বের মূল লক্ষ্য ছিল নেতাকর্মীদের মনোবল অক্ষুণ্ণ রাখা, দলের ঐক্য ধরে রাখা আর সর্বোপরি এমন কঠিন সময়ে সবার পাশে থাকা। তার দিন রাতের বেশিরভাগ সময় কেটেছে শুধুমাত্র বিএনপির জন্য। আর সেটার সাফল্য হিসেবে জনাব তারেক রহমানের নেতৃত্বে দল সাংগঠনিকভাবে যেমন হয়েছে শক্তিশালী, তেমনি শত নির্যাতন প্রলোভনেও দল ছাড়েননি একজন। দল আধুনিক প্রযুক্তি নির্ভর হয়েছে শৃঙ্খলাবদ্ধ। তার প্রত্যক্ষ তদারকিতে মূল অঙ্গ আর সহযোগী সংগঠন ছাড়াও আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছি সাহসিকতার নাম হয়ে। জিয়াউর রহমান ফাউন্ডেশন হয়েছে শিক্ষা আর প্রযুক্তির পৃষ্ঠপোষক, জাসাস হয়েছে উদ্দীপনার নাম, মিডিয়া সেল হয়েছে যোগাযোগ আর সেতু বন্ধনের প্রতীক হয়ে। স্বৈরাচারের নগ্ন ধাবা থেকে জনাব তারেক রহমানের মেধাবী চিকিৎসক স্ত্রী পর্যন্ত রক্ষা পান। একমাত্র ভাইয়ের বিনা চিকিৎসায় মৃত্যু, গুরুতর অসুস্থ মা, এত কিছুর পরেও তার অগ্রাধিকারে আছে শুধুমাত্র বাংলাদেশ ও তার প্রাণের দল বিএনপি। ভবিষ্যতের বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার সাথে কেমন ভাবে টিকে থাকবে এই সুদূর প্রসারী দূরদর্শী ভাবনা থেকে আর সাথে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রত্যয়ে জাতির উদ্দেশ্যে 2022 সালে উপস্থাপন করেন 27 দফা রাষ্ট্র মেরামতের কালজয়ী কর্মসূচি, যা পরে সমমনা রাজনৈতিক দল ও সুধীজনের অভিপ্রায়ে 31 দফায় পরিণত হয়। দীর্ঘ 17 বছর স্বৈরাচারী অপশক্তি আর তার দোসরদের বিরুদ্ধে বিরামহীন আন্দোলনের সফলতা আসে আগস্ট 2024 সালে। বিগত প্রায় 1.5 যুগ ধরে বিএনপির নেতৃত্বে যে ক্ষোভের আগ্নেয়গিরি ক্রমাগত উত্তপ্ত হচ্ছিল, এক অনিবার্য বিস্ফোরণের জন্য সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণে সেটা সফলতায় রূপান্তরিত হয় আগস্ট 2024-এ। অপমানজনকভাবে পালিয়ে যায় ফ্যাসিস্ট নেত্রী আর তার লুটেরা সাগরেদের দল। আজ দেশে মুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলাদেশকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র থেমে নেই। আমাদের যাত্রাপথের গন্তব্য এখনো অনেক দূরে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আর জনগণের আস্থা, যার ভিত্তি হলো আমাদের ইস্পাত কঠিন ঐক্য, এটাই হলো এই সময়ের প্রধান জন আকাঙ্ক্ষা। বিএনপি দেশের সূচনা থেকেই জন আকাঙ্ক্ষা পূরণের বিশ্বস্ত দল হিসেবে সবসময়ই জনসমর্থন পেয়েছে। সে কারণেই এই দলের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। গত 1.5 যুগে এই প্রত্যাশার গন্তব্যে পৌঁছতে
হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে অগণিত, গুম আর বিচারহীন হত্যার শিকার হয়েছে শত শত। এমনকি গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেও বিএনপি আর অঙ্গ সহযোগী দলের শাহাদাত বরণকারীর সংখ্যা প্রায় 5 শতাধিক। এত বৃহৎ ত্যাগের লক্ষ্য এক আর অভিন্ন, জনগণের বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মমতায় সিক্ত আর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই কোটি কোটি মানুষের দল তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে জনমানুষের সমর্থনে। আজ সেই প্রত্যয়দীপ্ত শপথ নেয়ার দিন। সুদৃঢ় ঐক্য আর অনুকরণীয় শৃঙ্খলায় জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে বারবার। আজ আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর অপার সম্ভাবনা আমাদের সামনে। জনগণের সমর্থনই আমাদের শক্তি, তাদের আস্থা অর্জনই বিজয়। ষড়যন্ত্রের সকল শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার এই যুদ্ধে বিজয় আমাদের নিশ্চিত, ইনশাআল্লাহ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রিয় নেতা